দূরে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের এখান থেকে দেখা যাচ্ছে দেখুন, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান নৌকো আমাদের, আর ওই পাশে ছোট নৌকোটা কিন্তু বাংলাদেশের নৌকো। সিনেমায় এই লোকেশনটাকে কিন্তু দেখানো হয়েছিল বাংলাদেশের মধ্যে। আমাদের শ্বশুর রেডি, দাদা নিয়ে চলে এসছে। এই ব্রিজটা দিয়ে অনেকটা দূর কিন্তু হেঁটে যাওয়া যায়, আর এই দুদিকে কিন্তু ম্যানগ্রোভ জাতীয় সমস্ত গাছ। পেছনেই বাংলাদেশ, মানে এত কাছ থেকে আমি বাংলাদেশকে আগে দেখিনি। এই হচ্ছে গোলপাতা গাছের ফল। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজকে যাচ্ছি কলকাতার খুব কাছে এমন একটি জায়গায় যেখান থেকে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা যায়, টাকি। হ্যাঁ, বসিরহাট সাব ডিভিশনের হাসনাবাদের একটি ছোট্ট জনপদ হচ্ছে টাকি, যার একদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা আর আরেক দিকে রয়েছে এই টাকি শহর, আর মাঝখান থেকে বয়ে গেছে ইছামতি নদী। টাকির মূল আকর্ষণ হচ্ছে ইছামতির বুকে নৌকো বিহার, আর অদূরে বাংলাদেশের ছোট ছোট ঘরবাড়িগুলো দেখার রোমাঞ্চকর অনুভূতি। তাছাড়া টাকিতে কিন্তু বেশ কিছু জায়গা দেখার রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। টাকিতে আসলে আপনারা কোন কোন জায়গা দেখবেন, খরচ কত, আর যদি টাকিতে নাইট স্টে করতে চান প্রচুর হোটেল রয়েছে, আমি কিছু হোটেলের ইনফরমেশান দিয়ে দেবো। আর আমরা চলেছি কিন্তু বাইকে, আর আপনারা যদি ট্রেনে আসেন কিভাবে আসবেন সেই ইনফরমেশানটা একটু দিয়ে রাখি। টাকি যেতে হলে শিয়ালদা হাসনাবাদ লাইনের হাসনাবাদ লোকাল ধরে এসে নামতে হবে হাসনাবাদের আগের স্টেশন টাকি রোডে। সকালের দিকে শিয়ালদা থেকে 6টা 12, 7টা 40, 8টা 22, 9টা 20, 11টা 7 পরপর কিন্তু এই ট্রেনগুলো রয়েছে। সময় লাগে 2 ঘন্টা, টিকিট ফেয়ার 25 টাকা। এদিকটা কিন্তু আপনারা দেখতে পাবেন সিঙ্গেল লাইন। এরপর স্টেশনের একদম সামনের দিকে চলে আসলেই বাদিক থেকে একটি রাস্তা নেমে গেছে। এই রাস্তায় এগিয়ে গেলেই টোটো স্ট্যান্ড পাবেন। এই টোটো স্ট্যান্ড থেকেও কিন্তু আপনারা রিজার্ভ করে নিতে পারেন সাইট সিনের জন্য। তবে আমার মনে হয় লোকাল টোটো ধরে আপনারা আগে রাজবাড়ি ঘাটে আসুন, তারপর টোটো রিজার্ভ করুন। ভাড়া নেয় 10 টাকা। তবে আমরা গিয়েছিলাম কিন্তু বাইকে করে। হাবড়া থেকে মগরা বসিরহাট হয়ে পৌঁছে গেছিলাম টাকি। আর আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে বারাসাত থেকে ডান দিকে টার্ন নিয়ে বসিরহাট হয়ে পৌঁছে যেতে পারেন টাকি। এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। টাকিতে আসলে আপনারা যে যে জায়গায় ঘুরবেন তার মধ্যে প্রথম স্পট কিন্তু এটি। আর এখান থেকে কিন্তু আপনারা ইছামতিতে বোটিং করতে পারবেন। টাকি রাজবাড়ি ঘাট, এই যে রাজবাড়ি ঘাট, এটা কিন্তু পুরনো রাজবাড়ি, মানে এখানেই অ্যাকচুয়ালি রাজবাড়ি ছিল। চলুন আপনাদের দেখিয়ে দিই বোটিংয়ে কত কি খরচ পড়ছে। বোটিংয়ে কত লাগছে দাদা? বোটিংয়ে পার হেড 100 টাকা। পার হেড 100 টাকা। কতক্ষণ? 30 থেকে 35 মিনিট। এখানে হচ্ছে দুটো আমাদের সাইট আছে। একদিকে আছে 3 নদীর মোহনা, বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল, হোটেল সোনার বাংলা, প্রদীপ সৈকত। যাওয়া আসা 30 থেকে 35 মিনিট। পার হেড গেলে মাথা পিছু 100 টাকা করে, আর যদি রিজার্ভ করেন 1 থেকে 10 জন 1000 টাকা। আর একদিকে আছে হচ্ছে গোলপাতার জঙ্গল, বিএসএফ হেড ক্যাম্প, জেনারেল শঙ্করাই চৌধুরীর বাড়ি। এদিকে গেলেও টাইমটাও একই, রিজার্ভ 1000 টাকা। এইবারে দুই দিক একসঙ্গে রিজার্ভ করলে 1 থেকে 10 জন 1800 টাকা লাগে, মানে পুরোটা করলে আপনার 1800 থেকে 2000 টাকার মধ্যে হয়ে যায়, আর এক দিক করলে 1000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। মোটামুটি টাইমিং হচ্ছে 35 থেকে 40 মিনিট। 30 থেকে 35 মিনিট, 30 থেকে 35 মিনিটের মতো লাগে। সব এই নৌকোগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই কিন্তু ইছামতিতে ঘুরতে নিয়ে যায় আর কি ট্যুরিস্টদের। আর একটা জিনিস দেখাই, এই যে ল্যান্ডটা দেখছেন একদম কাছে, এই ল্যান্ডটা কিন্তু সাতক্ষীরা বাংলাদেশের। যেটা বলছিলাম যে এই জায়গা থেকে টাকি থেকে কিন্তু বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা যায়। এখান থেকে গাছপালা, ঘরবাড়ি সব বাংলাদেশে দেখা যাচ্ছে। দুটো দেশকে আলাদা করেছে কিন্তু এই ইছামতি। এখানে বসার জায়গা রয়েছে টাকি রাজবাড়ি ঘাটে। রাজবাড়ি ঘাটের পাশেই কিন্তু কার পার্কিং বা বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। এদিকটা দিয়ে আমরা আসলাম। আর টোটো স্ট্যান্ড হচ্ছে এটা। সাইট সিন করার জন্য কিন্তু এখান থেকে সমস্ত টোটো রয়েছে, আপনারা টোটো পেয়ে যাবেন।
কত কি দাদা এখান থেকে সাইট সিন করতে লাগছে? আমাদের এইখানে 3টে সাইট আছে। আচ্ছা, 3টে সাইটে 14টা স্পট আছে। আচ্ছা, টোটাল আপনার প্যাকেজটা এক একটা সাইটে আপনার 350 টাকা করে রেট আছে, 5টা করে স্পট। টোটাল আপনার প্যাকেজ করলে আপনার 1000 টাকা রেট আছে। টোটাল প্যাকেজে 1000 টাকা, মানে এটা সারা দিনের জন্য বলছেন, তাই তো? সব ধরুন কেউ যদি না যায় আর কি, 3-4টে স্পট যদি ঘোরে আর কি, তাহলে কেমন কি নেবেন আপনার জন্য? ওই আমাদের হলো এবার 3টে দেখাচ্ছে। ওইখান থেকে গোলপাতার জঙ্গলে একটা সাইটে ওটা পছন্দ করলো। এই সাইটে আপনার রাজবাড়ি দুর্গা দালান এবার দুটো সাইট আপনার 700 টাকা হচ্ছে। আচ্ছা, সেখানে আমরা 600 টাকা ম্যাক্সিমাম, 600 টাকায় আপনারা ই করে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 8001006684। টাকি রাজবাড়ি থেকে একটু এগিয়ে আসলেই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটায় ঢুকে আসলে কিন্তু দুদিকে বিভিন্ন হোটেল পাবেন। খাওয়ার হোটেল আছে, থাকার রিসর্ট বা হোটেল সেগুলো রয়েছে। এখানে পরপর কিন্তু সব খাওয়ার হোটেল রয়েছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। টাকি রাজবাড়ি ঘাট দেখার পর এবার আমরা যাচ্ছি প্রথমে মিনি সুন্দরবন। এটা কিন্তু টাকির একটা মূল আকর্ষণ। মিনি সুন্দরবন যাওয়ার পথেই ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এদিকটায় বাদিকে পড়বে, আপনারা এটা কিন্তু দেখে যেতে পারেন। এটি হলো ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বসত বাড়ি। এখানে কিন্তু একটি দুর্গা দালান রয়েছে, আর বাংলা সিনেমা গয়নার বাক্স শুটিংও কিন্তু এখানে হয়েছিল। চলুন দেখাই। এই বাড়িতেই কিন্তু গয়নার বাক্স শুটিং হয়েছিল। শঙ্কর রায়চৌধুরীর বাড়ির দুর্গা দালান। এখানে কিন্তু দুর্গাপুজো এখনও নিয়মিত হয়ে থাকে। সামনেটা এরকম চাতাল, আর এই জায়গাটা কিন্তু একসময় মোষ বলি হতো। মিনি সুন্দরবনে যাওয়ার পথে আরেকটি স্পট পড়লো, বিসর্জন সিনেমা যেটা হয়েছিল, বাংলা সিনেমা আবির চ্যাটার্জির, সেই বাড়িটা কিন্তু পেয়ে গেলাম। সিনেমায় এই লোকেশনটাকে কিন্তু দেখানো হয়েছিল বাংলাদেশের মধ্যে, আর এই জায়গাটা তো অ্যাকচুয়ালি বাংলাদেশ ঘেঁষা একটা জায়গা। ইছামতির এ পাশটা টাকি আর ও পাশটা কিন্তু বাংলাদেশ। এখানে মধু চাষ করা হয়। গ্রামের এরকম সবুজের ভেতর থেকে যেতে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। মিনি সুন্দরবন যেতে গেলে ঢোকার মুখে একটা চেকপোস্ট পড়ে বিএসএফের। এখানে কিন্তু আধার কার্ড কিংবা আই কার্ড জমা রাখতে হয়। আপনারা যদি গ্রুপ আসেন তাহলে একজনের আই কার্ড বা আধার কার্ড জমা রাখলে চলবে, তবে আসলটা আনবেন, কিন্তু আসল আধার কার্ড বা আই কার্ড কিন্তু ক্যারি করবেন। আর চেকপোস্ট পার করে টোটো পাবেন বা ভ্যান পাবেন, 10 টাকা করে নেয়। টোটোতে ওই 5 মিনিটের মতো সময় লাগে। তাছাড়া হেঁটেও কিন্তু যেতে পারবেন। হেঁটেই গ্রামের ভেতর থেকে হেঁটে গেলে 10 থেকে 12 মিনিট সময় লাগে। আমরা চেকপোস্ট থেকে কিন্তু ভ্যানে করে রওনা দিয়েছি মিনি সুন্দরবনের দিকে। তাপস পেছনে বসে আছে। তাপস, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো কোনো? চলে এলাম এন্ট্রি গেটের কাছে। মিনি সুন্দরবনে ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে, আর সকাল 7টা থেকে 4:30 পর্যন্ত কিন্তু এই মিনি সুন্দরবন খোলা থাকে। বিভিন্ন খাওয়ার জিনিস কিন্তু এই গেটের রয়েছে আর কি। মিনি সুন্দরবনে মানে ঢোকার মুখেই এই বোর্ডটা চোখে পড়লো, যে ব্রিজটা আছে সেই ব্রিজের নিচে কিন্তু নামা নিষিদ্ধ। এই ব্রিজটা দিয়ে অনেকটা দূর কিন্তু হেঁটে যাওয়া যায়, আর এই দুদিকে কিন্তু ম্যানগ্রোভ জাতীয় সমস্ত গাছ, মানে সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, এই সমস্ত গাছ কিন্তু রয়েছে। আর সমস্ত গাছে কিন্তু নাম লেখা আছে। গেওয়া গাছ, এটা গেওয়া গাছ, আর এই হচ্ছে গোলপাতা গাছের ফল। আপনাদের গাছ চিনতে কিন্তু কোনো অসুবিধা নেই। দেখুন নাম লেখা আছে। এই গাছটা হচ্ছে বান গাছ।
আচ্ছা, এখানে কিন্তু সাদা বাইন, কালো বাইন, দু রকমের বাইন গাছই পাওয়া যায়। এটা হচ্ছে কালো বাইন গাছ। এখানে একটা কথা বলি, এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি মিনি সুন্দরবন। এটা কিন্তু সুন্দরবনের মেন যে সুন্দরবন তার সাথে কিন্তু কোনো টাচ নেই আর কি। এটা কিন্তু একদমই আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে। আর এখানে যে গাছগুলো দেখছেন, গোলপাতা, গরান, গেওয়া, এই গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে ইছামতি রয়েছে, এই ইছামতি নদীর জলের মানে লবণাক্তের পরিমাণটা রয়েছে বলে কিন্তু এই গাছগুলো অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় গাছগুলো কিন্তু এখানে হয়েছে। একটু এগিয়ে আসলেই এখান থেকে কিন্তু দুটো সাইড দুদিকে চলে যাচ্ছে, একটা হচ্ছে টাওয়ার সাইড আর একটা হচ্ছে রিভার সাইড। আর এই পাশটায় কিন্তু রয়েছে বাথরুম। আমরা প্রথমে একটু রিভার সাইডটা দেখে নেব। চলে এলাম রিভার সাইড। এখান থেকে কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার ডিস্টেন্সটা সব থেকে কম। আর ওই জায়গাটা কিন্তু বাংলাদেশের মধ্যে, এই ল্যান্ডটা কিন্তু বাংলাদেশ। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। একদম গাছপালা, ঘরবাড়ি সমস্তটা কিন্তু দেখা যায় বাংলাদেশের। এটা কিন্তু বাংলাদেশের সাতক্ষীরার মধ্যে পড়ছে। আগে কিন্তু এই জায়গাটা খুলনার মধ্যে ছিল, খুলনা জেলার মধ্যে ছিল। আর এই যে ভিলেজটা সাতক্ষীরার, এই ভিলেজটার নাম হচ্ছে হারকদা। আরেকটা কথা বলি, এই যে সীমানাটা অ্যাকচুয়ালি 50-50, মানে নৌকোয় করে বাংলাদেশের নৌকো 60% আসতে পারবে আর ইন্ডিয়ার নৌকো কিন্তু 60% যেতে পারবে, ওই পর্যন্তই বেঁধে দেওয়া। আর এটা ভাববেন না এতটা কাছে যখন মানে বাংলাদেশ আর ভারত, কোনোভাবেই কিন্তু নৌকো এপাশ থেকে ওপাশে যাওয়া নিষিদ্ধ, মানে ইললিগাল ব্যাপারটা। আর এখানে বিএসএফের নজরদারি আছে, কখনোই সেটা পারবে না। আর এখানে আসলে আপনারা এখানে বাইনোকুলার দিয়ে আপনারা দেখতে পাবেন। আর এই দাদার হচ্ছে এখানে ছোট্ট দোকান, এখানে কিন্তু পাওয়া যায় সুরসুরি বলে একটা জিনিস, সেটা আমরা খাবো দাদার কাছ থেকে পরে। তো দাদা কি কি দাদা তোমার কাছে আছে? আমার কাছে চা ছিল কিন্তু আজকে চাটা নেই, আর স্পেশাল লেবু জল, আচ্ছা, আর বাইনোকুলার আছে, ক্যান্ডি আছে। একটু দাদার কাছ থেকে শুনে নেবো, দাদা যেহেতু লোকাল এখানে থাকে, দাদার কাছ থেকে সঠিক ইনফরমেশনটা পাবো। এখানকার যে ডিস্টেন্স সার্ভিসে দেখলো এটা কিন্তু একদম ক্লোজ, এটা সিরিয়াসলি মানে ওভার বাংলা থেকে কাজ টাজ করলে ক্লিয়ার আওয়াজ টাওয়াজগুলো আমরা পাই। আর এখানকার যে ডিস্টেন্স এটা হচ্ছে 500 মিটার দূরে যে একটা নৌকা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশে, মানে ওটা ফ্ল্যাগ আছে 0 পয়েন্টে, যত বোট চলবে তাতে কিন্তু ফ্ল্যাগ রাখতে হবে। তার কারণ ওই যে নৌকাটা যাচ্ছে ওটা কি বাংলাদেশের? বাংলাদেশের একদম শিওর, ওতে ফ্ল্যাগ আছে, এটা খালি চোখে আমরা দেখতে পাবো না, বাইনোকুলার দিয়ে দেখলে এটা বোঝা যায়। আর এই যে জঙ্গলগুলো দেখছেন এখানে মানে সেরকম কোনো জীবজন্তু পাওয়া যায় না আর কি, ওই টুকটাক শিয়াল, বেজি বা হামবেড়াল এইগুলোই কিন্তু রয়েছে, তাছাড়া কিন্তু আর কিছু নেই। অফার। আচ্ছা, আমাদের সুরসুরি রেডি, দাদা নিয়ে চলে এসছে। থ্যাংক ইউ স্যার। প্লাস্টিকগুলো সবাই ডাস্টবিনে। সুরসুরি খেতে খেতে বাংলাদেশ দর্শন, এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। রিভার সাইড দেখে আসার পর এবার আমরা যাব টাওয়ার সাইডের দিকে। চলে আসলাম ওয়াচ টাওয়ারের কাছে, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আর নিচে কিন্তু একটা দোকান রয়েছে, এখান থেকে চা, বিস্কিট ফিস্কিট এগুলো পাওয়া যায় আর কি, লেস ফেস এগুলো পাওয়া যায়। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এরকম একটা ভিউ, চারদিকটা জঙ্গল, সব ম্যানগ্রোভ গাছ কিন্তু এগুলো। তবে ওয়াচ টাওয়ারটা একটু মানে একটু উঁচু হলে ভালো হতো, হ্যাঁ, ক্লিয়ার ভিউটা পাওয়া যেত, ক্লিয়ার ভিউ পাওয়া যেত। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোর, 3তলা বিল্ডিং করেছে, কিন্তু আরটু ওপরে হলে আরটু বেশি ভিউটা পাওয়া যেত। যেমন এখান থেকে নদীটা দেখা যাচ্ছে না, প্রায় জঙ্গলের চারদিকে ঘেরা। যেমন জঙ্গলের উপর দিয়ে আপনি যদি আপনার নদীর ভিউটা পেতেন আরো বেটার লাগবে, ভালো লাগতো। একটা কথা বলি, এখানে বাইরে থেকে যদি খাবার জিনিস কিছু আনেন বা প্লাস্টিকগুলো কিন্তু এখানে ডাস্টবিন রয়েছে, প্লিজ ডাস্টবিনে ফেলবেন। পরিবেশটা যেহেতু আমাদের, তো আমাদের পরিবেশ রক্ষা করার দায়িত্বটাও আমাদের। এরপর লাঞ্চের টাইম হয়ে যাওয়ায় আমরা ফিরে এলাম রাজবাড়ি ঘাটে। এখানে কিন্তু প্রচুর খাবারের হোটেল রয়েছে। তো এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, লাঞ্চ করে নেবো। আমরা থালি হিসেবে নিয়েছি ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, পেঁয়াজ, লেবু, পাঁপড় ভাজা আর মাছ আসছে। লাঞ্চ করে আমাদের পরের গন্তব্যের দিকে এগোলাম। এরপরে আমরা যাচ্ছি মোহনা। অ্যাকচুয়ালি এই রাস্তায় বাইক বা সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন ঢুকতে দেয় না, আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম ফলে অনায়াসে ঢুকতে পেরেছিলাম। চলে এলাম টাকির আরেকটি স্পট, সেটা হচ্ছে মোহনা।
এই জায়গাটা কিন্তু ইছামতি, বিদ্যাধরী আর কালিন্দী নদীর 3টে নদী অ্যাকচুয়ালি মিশেছে। আর এখানে কিন্তু বিএসএফ ক্যাম্প রয়েছে, চেকপোস্ট রয়েছে। এই হচ্ছে মোহনা। নৌকোয় করে যদি আপনারা ইছামতিতে আসেন, মানে বোটিং করেন, তাহলে কিন্তু এই জায়গাটা আপনাদের নিয়ে আসবে। এবার যেহেতু মোহনা, আমি একটু বলে দিই, এই যে এই নদীটা, এটা কিন্তু ইছামতি। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি 3টে নদীর মিলনস্থল। এই জায়গাটা, এই যে একটা ঢুকে গেছে নদীটা ওই পাশটায়, ওদিকটা কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকেছে, এটা হচ্ছে কালিন্দী। আর এই দিকে আরেকটা নদী ঢুকে গেছে আমাদের ভারতের মধ্যে, ওটা হচ্ছে আপনার বিদ্যাধরী। আর বাংলাদেশ কিন্তু এই যে এই ল্যান্ডটা কিন্তু বাংলাদেশ। বোটগুলো দেখছেন, এগুলো কিন্তু রাজবাড়ি ঘাট থেকে ছাড়া হয়। 100 টাকা করে ভাড়া নেয় এই ইছামতির বুকে ঘোরার জন্য, আমি দেখিয়েছিলাম। আর রাজবাড়ি ঘাটটা কিন্তু এই দিকটা, এটা পুরোটা হচ্ছে ইছামতি। আর দূরে হচ্ছে আপনার বাংলাদেশের এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন। আমার মনে হয় ওই জায়গাটাও কিন্তু একটা আমাদের এই টাকির মতনই একটা ট্যুরিস্ট স্পট, ওখানেও লোকজন দেখা যাচ্ছে। আর আপনাদের দেখাতে পারছি কিনা জানি না, দূরে যে ছোট নৌকোটা, ওইটা কিন্তু বাংলাদেশের নৌকো। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান নৌকো আমাদের, আর ওই পাশে ছোট নৌকোটা কিন্তু বাংলাদেশের নৌকো। ফলে এভাবেই কিন্তু ইছামতি বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ভাগ করেছে। মোহনা দেখে এসে এবার চলে আসলাম টাকির আরেকটি আকর্ষণীয় স্পট, জোড়া শিব মন্দির। প্রায় 300 বছরের পুরনো এই ঐতিহ্যশালী শিব মন্দিরের রয়েছে কিন্তু নানা ইতিহাস। 1801 সালে টাকির জমিদার রমাকান্তের ছেলে শ্রীনাথ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানকার পুজো মুখার্জি পরিবারের পুজো নামে পরিচিত। এরপর চললাম পূবের রাজবাড়ি দেখার জন্য। এটা হচ্ছে টাকি রাজবাড়ি, পূবের বাড়ি বলা হয় এখানে। কিন্তু এখানে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে এখানে টিকিট লাগে। দুর্গা দালান রয়েছে, বাঁদিকে মায়ের মূর্তি রয়েছে, একটু দেখে নেব। টাকিতে কিন্তু রয়েছে এরকম পুরনো দিনের অনেক জমিদার বাড়ি। এই হচ্ছে দুর্গা দালান রাজবাড়ির পাশে, এরকম ফুলের বাগান রয়েছে। আর এইখানটা বলি হতো আগে। এখানে কিন্তু মা দুর্গার বিগ্রহ রয়েছে। দুর্গাপুজো কিন্তু এখানে প্রত্যেক বছর হয়, সাড়ম্বরেই হয়। আর এখানকার মায়ের বিসর্জন না হলে গোটা টাকি বলুন, হাসনাবাদ বলুন, আর আশেপাশের যা এলাকা আছে, সেখানকার কোনো দুর্গা প্রতিমা কিন্তু বিসর্জন হয় না। অর্থাৎ এখানকার দুর্গা প্রতিমা আগে বিসর্জন হওয়ার পর সব জায়গায় দুর্গা প্রতিমা বিসর্জন হয়। এখানে রয়েছে শান বাঁধানো ঘাট। টাকির বেশ কিছু জায়গায় আমরা ঘুরলাম, আর এই পূবের বাড়ি দিয়ে আমাদের এবারের টাকি ভ্রমণ শেষ হলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটি সেই টাকি স্টেশন। আপনারা যদি সারাটা দিন আপনারা টাকিতে খুব সুন্দরভাবে ঘুরুন। ঘোরার পর আপনারা যদি ট্রেনে আসেন, তাহলে এখান থেকে আবার ট্রেন ধরুন কলকাতা যাওয়ার জন্য। বিকেলের দিকে 4:49, 5:55, 6:58 এই ট্রেনগুলো রয়েছে শিয়ালদা যাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।